ট্রান্সলেশন ক্লাসে সবাইকে স্বাগতম। ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাইটিং স্কিল লেখার জন্য বা ইংরেজিতে কথা বলার জন্য কিন্তু ট্রান্সলেশনটা খুব জরুরি। তাই তোমাদের ট্রান্সলেশন সবাইকে শিখতেই হবে। নিশ্চয়ই সবাই জেনে বুঝেই এই লিঙ্কে ক্লিক করেছো। দেখো এখানে আমি কিছু বাক্য লিখেছি। আমাকে পড়াশোনা করতে হয়। বাক্যটা ছোট, তাই তো? অনেকের কোয়ারি থাকে যে স্যার বড় বাক্য করান। ওই জন্য দেখো আমি বড় বাক্য লিখেছি এখানে। প্রতিদিন আমাকে 1 ঘন্টা ধরে বন্ধু-বান্ধবের সাথে ফুটবল খেলতে হবে ট্রফিটা জেতার জন্য। আবার কিছু ছোট বাক্য লিখেছি এখানে। ছোট বাক্য ট্রান্সলেশন সঠিকভাবে পারলে বড় বাক্য কিন্তু খুবই ইজি, একদম জলের মতন। তো এই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, অবশ্যই তোমরা কিন্তু এই ট্রান্সলেশনগুলো করতে পারবে। বাক্য বড় হলেও কোনো সমস্যা হবে না। তো দেখো, আমাকে পড়াশোনা করতে হয়, এই বাক্যটা তোমরা মনে মনে ট্রান্সলেশন করে ফেলো। যারা শুধুমাত্র টেন্স বা নর্মাল ট্রান্সলেশন করে থাকে টেন্স দিয়ে বা হেল্পিং ভার্ব দিয়ে, তারা কিন্তু এই ট্রান্সলেশন ভুল করবে। কেমন ভুল করবে দেখো, আমার মতো ভুল করবে। আমাকে ইংলিশ কি মি, তাই তো? আর পড়াশোনা করা ইংলিশ কি রিড, মি রিড। হলো কি ট্রান্সলেশন? এটা কিন্তু ভুল হলো। তাহলে অ্যাকচুয়াল ট্রান্সলেশন কি হবে? আই অ্যাম টু রিড। এইবার বক্তব্য হচ্ছে আই অ্যাম টু রিড, এটা কিভাবে হলো? এটা কিন্তু নর্মাল টেন্স দিয়ে বা নর্মাল ট্রান্সলেশনে কিন্তু এটা এইগুলো বাক্য ট্রান্সলেশন করা যাবে না। তো এগুলো ট্রান্সলেশন করতে গেলে তোমাদের অবশ্যই মডেল অক্সিলারি শিখতে হবে। তো এই ক্লাসে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যত মডেল অক্সিলারি আছে সবগুলোর ব্যবহার দেখাবো, এবং তোমরা যাতে জলের মতো সহজে ট্রান্সলেশন করতে পারো, বাক্য দেখা মাত্রই যেন ট্রান্সলেশন হয়ে যায়, তো সেই পদ্ধতি কিন্তু আমি এই ক্লাসে তোমাদের শেখাবো। তো প্রথমে আমাদের মডেল অক্সিলারিগুলো কি সেগুলো জেনে নিতে হবে। তো আমি এর পরের স্লাইডে তোমাদের আমি কিছু মডেল অক্সিলারি লিখে দিচ্ছি, এগুলো তোমরা একবার রিডিং করে নাও। আর তোমাদের যারা নতুন আছো এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা আমার ভিডিওর অনুপ্রেরণা দেওয়ার জন্য তোমরা অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা। দেখো কিছু অক্সিলারি লেখা আছে এখানে। প্রথমে আমি তোমাদের 3টে অক্সিলারি সম্বন্ধে শেখাই, তারপরের ধাপে 4টা শেখাবো, তারপরে আবার 4টা, তারপরে বাকিগুলো সব। তো দেখো এখানে লেখা আছে শুড মানে কি উচিত, অট টু মানেও উচিত, আর নিড মানে দরকার। তাহলে যখন যখন বাক্যে ভার্বের সাথে এই শব্দগুলো জোড়া থাকবে তখন তখন কিন্তু এই রুলটা ফলো করবে। আর দেখো অক্সিলারি লেখার কিন্তু অক্সিলারি বাক্য হলেই অক্সিলারি বাক্য কি করে চিনবে, মডেল অক্সিলারি বাক্য কি করে চিনবে? এই দেখো সিম্পল, তোমার পড়াশোনা করা হয়েছে, এখানে কটা ওয়ার্ড আছে? তোমার একটা ওয়ার্ড, আর পড়াশোনা করা উচিত কিন্তু একটা ওয়ার্ড, একটা কাজ সেজন্য একটা ওয়ার্ড। এই ওয়ার্ড সিলেকশনটা কিন্তু ভীষণ জরুরি ট্রান্সলেশনে। তাহলে পড়াশোনা করা উচিত, দেখো ভার্ব, পড়াশোনা করা হচ্ছে ভার্ব, তাই তো? তাহলে ভার্বের সাথে দেখো উচিত যুক্ত আছে। তো একইভাবে এখানে দেখো তার একটা ওয়ার্ড, এখানে একটা জায়গাবাচক শব্দ, এখানে এটা আলাদা ওয়ার্ড, আর আসা দরকার, এটা একটা ভার্ব, তাই না? তো এই ভার্বের সাথে দেখো যেগুলো যুক্ত আছে এগুলোই হচ্ছে মডেল অক্সিলারি। যদি মডেল অক্সিলারি যুক্ত থাকে তাহলে মডেল অক্সিলারি। আর যদি তোমরা জানো টেন্স যারা করেছো, যারা টেন্স করনি, এই চ্যানেলে দেখো ভিডিও দেওয়া আছে টেন্সের। তো সেই টেন্সের ভিডিওগুলো যারা দেখেছো তারা জানো যে, যেমন দেখো আমি ভাত খেয়েছি, যদি বলি আমি খেয়েছি, এখানে আমি লিখছি না, দেখো খেয়েছি, খেয়েছি বললে দেখো এখানে ছি যুক্ত আছে। ছি যুক্ত থাকলে কিন্তু সেটা মডেল অক্সিলারি নয়, সেটা কিন্তু টেন্স। ওই জন্য টেন্সের ক্লাস করতে হবে। যে বাক্যগুলো টেন্সে পড়বে না, যে বাক্যগুলো টেন্সে যায় না, সেগুলোই কিন্তু আজকে আমি ট্রান্সলেশন করাচ্ছি। তো মডেল অক্সিলারি চিনবা কি করে? জাস্ট ওয়ার্ডটা দেখে চিনতে হবে। দেখো উচিত আছে আর দরকার আছে। তাহলে দরকার তোমরা জানো নিড, আর উচিত ইংলিশ দুটো হয়, শুড মানে উচিত, অট টু মানে উচিত। তাহলে এটা তোমাকে ইংলিশ লিখতে হবে কিভাবে? দেখো রুলটা দেখো নিচে লিখে দিয়েছি আমি, মডেল অক্সিলারি বাক্য হলেই মানে উচিত দরকার থাকলে সেটা মডেল অক্সিলারি বাক্য ধরে নেবে। আর সেটা ট্রান্সলেট করার রুল কি? দেখো নিচে লেখা আছে, সাবজেক্ট প্রথমে লিখবে, তারপরে কি মডেল অক্সিলারি লিখবে, তারপরে লিখবে হচ্ছে মেন ভার্ব। তো তাহলে আমি সাবজেক্ট প্রথমে লিখবো, তাহলে তোমার ইংলিশ কি বলো? তোমার ইংলিশ অনেকেই জানো যে ইওর, তাই না? কিন্তু ইওর লিখলেই ভুল হয়ে যাবে। মনে রাখবে যখন তুমি সাবজেক্ট লিখবে তখন সাবজেক্টের সঙ্গে যে বাড়তি যে বর্ণগুলো থাকবে যুক্ত, সেগুলো বাদ দিয়ে কিন্তু সাবজেক্ট লিখতে হয়। হয়তো কথাটা বুঝলে না। যেমন দেখো তোমার, আমি যদি বলি তোমাকে, কথার কথা তোমাকে বললাম, এখানে বাড়তি কি আছে? তুমির সঙ্গে কে যুক্ত হয়েছে না? তাহলে তোমাকে ইংলিশে লেখার সময় কিন্তু এখানে তুমি লিখতে হবে। যেমন তাকে যদি থাকে তাকে, তাহলে ইংলিশে লেখার সময় কি করতে হবে? কেটা বাদ দেবে। তাহলে কে বাদ দিলে কি পড়ে থাকে? তা। তা বলে তো কোনো শব্দ নেই, তখন তোমাকে লিখতে হবে তা মানে সে, তাই না? সের সঙ্গে কে যুক্ত করলে হয়? তাকে। তখন তোমাকে এটা ইংলিশে লেখার সময় সে ধরে নিতে হবে। বা দেখা গেলো কথার কথা আছে এখানে রামের,
তাহলে রাম সাবজেক্ট, মূল সাবজেক্ট, তাহলে এর বাড়তি আছে, তাহলে তোমাকে এরটা বাদ দিয়ে ইংরেজি লিখতে হবে। অর্থাৎ সাবজেক্টের ঘরে যে তুমি সাবজেক্টটা লিখবে, প্রোনাউন সাবজেক্টটা, সেই সাবজেক্টের সঙ্গে যদি কোনো লেজুর যুক্ত থাকে, মানে যে র বা কে যাই থাক, সেগুলো বাদ দিয়ে তোমাকে ফ্রেশ সাবজেক্টে লিখতে হবে। অর্থাৎ এখানে তোমার ইংলিশ লেখা যাবে না, তোমার তাহলে একটা সাবজেক্ট, তো তোমার পড়াশোনা করা উচিত। তাহলে এখানে কাজটা যে করে সেই সাবজেক্ট, তুমি কাজ করবে তাহলে তুমি সাবজেক্ট, তাহলে এটা কিন্তু সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যখন আমরা লিখবো, এই রটা কিন্তু বাদ দিয়ে লিখবো। অর্থাৎ তোমার থেকে র বাদ দিলে কি পড়ে থাকে, তুমি, তুমির সঙ্গে র যুক্ত করলে হয় তোমার। তাহলে এখানে ইংলিশ লিখলে কিন্তু তুমি ইংলিশটাই লিখতে হবে তোমার এখানে। তাহলে ইউ মানে তুমি, তাই না? তাহলে রুলটা দেখো নিচে লেখা আছে, দেখো মডেল অক্সিলারি রুলটা কি, প্রথমে সাবজেক্ট, তারপরে কি মডেল অক্সিলারি। অর্থাৎ মডেল অক্সিলারি বলতে কোনটা বোঝায়, এই যে ভার্বের মধ্যে রয়েছে মডেল অক্সিলারি ভার্ব কোনটা, উচিত। তাহলে উচিত ইংলিশ হয় লেখো তুমি শুড, না হয় লেখো অট টু, একটা লিখলেই হলো। তারপরে রুল কে দেখে নাও, তারপরে আছে মেন ভার্ব। তাহলে মেন ভার্ব কি, যেটা কাজ করা, অর্থাৎ পড়াশোনা করা, রিড। তাহলে ইউ শুড রিড। তাহলে এই জায়গাটা না জানার জন্যই কিন্তু এই প্রথমে যে বাক্যটা আমি দিয়েছিলাম সেটা তোমাদের ভুল হয়েছিল। তো ওই বাক্যটাও আমি ট্রান্সলেশন করাবো, এর পরের ধাপে করানোর চেষ্টা করছি আমি। তো যাই হোক, তাহলে একইভাবে পরের ট্রান্সলেশনটা তোমরা করে দেখো দেখি। এখানে লেখা আছে তার এখানে আসা দরকার। তাহলে এটা আমি ইংলিশে লিখতে গেলে যেই দেখলাম ভার্বের সাথে দরকার আছে, তখনই বুঝলাম এটা মডাল অক্সিলারি বাক্য। তাহলে মডাল অক্সিলারি লেখার রুলটা দেখে নাও, সাবজেক্ট, তারপরে মডাল অক্সিলারি ভার্ব। তাহলে সাবজেক্ট লিখবা তার, তার ইংলিশ কিন্তু হিজ হয়, হিজ মানে তার, আবার হার মানে তার। কিন্তু তোমাকে আমি কি বললাম, কি শেখালাম এখনই, যে সাবজেক্টের সঙ্গে যে লেজুর থাকবে, মানে র যুক্ত আছে এখানে, ওই রটা সেটে দিয়ে মানে শুধু সাবজেক্টে লিখতে হবে। অর্থাৎ সে, তাই না, সের সঙ্গে র যুক্ত করলে হয় তার। তাহলে এখানে শুধুমাত্র সে ইংলিশ লিখবা। তাহলে সে ইংলিশ কি হয়, সি বা হি, তাই তো। তাহলে সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্টের পরে দেখো রুলটা কি, দেখো সাবজেক্টের পরে মডাল অক্সিলারিটা। অর্থাৎ এখানে মডাল অক্সিলারি ভার্ব কি আছে, আসার সঙ্গে কি যুক্ত হয়, দরকার। তাহলে এখানে হবে তোমার দরকার, অর্থাৎ নিড, নিড মানে দরকার, তাই না। তারপরে কি দেখে নাও মেন ভার্ব, মডাল অক্সিলারি পরে কি লেখা আছে, মেন ভার্ব। মেন ভার্ব মানে যেটা কাজ করা বোঝাচ্ছে, কাজ করা কি, আসা, আসা একটা কাজ করা। তাহলে ইউ শি নিড কাম, সরি শি নিড কাম। আচ্ছা, এইবার কি আছে, বাক্যের বাকি অংশ কি, তাহলে তার আসা দরকার হয়ে গেল, এবার বাকি আছে এখানে। তাহলে এখানে ইংলিশ কি, সিম্পল, এখানে এখানে ইংলিশ লিখে দিলে হয়ে গেল, হেয়ার মানে এখানে, তাই তো, হেয়ার মানে এখানে। এই বাক্যটা ট্রান্সলেশন হয়ে গেল। তো এইবার এখানে আমি একটা কথা বলে দিই, কথাটা স্টার চিহ্ন দিয়ে বলছি ধরো, বা ব্র্যাকেটে কথাটা মনে রাখবে। এখানে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শিখেছো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস যুক্ত হয়, তাই না। তো মনে রাখবে এটা কিন্তু মেন ভার্বের সাথে হয়, কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি বা মডাল অক্সিলারি ভার্বের সাথে কিন্তু হয় না। আর আমরা জানি নিড এখানে মেন ভার্ব নয়, কখনো কখনো নিড কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করে। তো যাকে এইটা নিডটা কিন্তু মেন ভার্ব নয়, এটা কিন্তু অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। সেই জন্য এর সাথে কোনো বা হেল্পিং ভার্ব বা মডাল অক্সিলারি ভার্বের সাথে কোনোদিনও ভার্বের সাথে এস এস বা আইএনজি বা ভার্বের থার্ড ফর্ম ইডি ফিডি এগুলো কিন্তু হয় না। সবসময় ভার্বের থার্ড ফর্ম ইডি যে যুক্ত করি আমরা না, সেগুলো কিন্তু মেন ভার্বের সাথে হয়। তাই এটা কিন্তু এইভাবেই থাকবে। অর্থাৎ যে রুলটা আছে অ্যাজ ইট ইজ তোমাকে লিখে দিতে হবে, সাবজেক্ট প্রথমে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মেন ভার্ব, ব্যাস। এবার আইএনজি ফাইএনজি যুক্ত করা কিন্তু কোনো ব্যাপার নেই এখানে, বা ভার্বের সাথে এসে যুক্ত করার কোনো ব্যাপার নেই। তো যাকে তাহলে উচিত আর দরকার দিয়ে হলে তোমরা করবে এটা। এখানে কিছু অক্সিলারি লেখা আছে, দেখো মডাল অক্সিলারি। দেখো লেখা আছে ক্যান মানে পারা, আবার দেখো লেখা আছে মে মানেও পারা। তাহলে দুটাই হচ্ছে পারা। তো ব্র্যাকেটে কি লিখেছি দেখো তো, সামর্থ্যতা বোঝায় একটাতে লিখেছি, আর একটাতে কি লিখেছি, সম্ভাবনা বোঝায় বা অনুমতি। বিশেষ করে অনুমতির দিকে ধ্যান দাও। তাহলে প্রথমটা আমি কি লিখেছি, ক্যান মানে পারা, সামর্থ্যতা বোঝায়, আর মে মানে হচ্ছে পারা, এটাকে অনুমতি দেওয়া বোঝায়। যেমন দেখো আমি যদি বলি যে আমি সাইকেল চালাতে পারি, বা আমি ধরো বললাম অন্য একটা বাক্য বলছি, আমি অঙ্ক করতে পারি, তার মানে কি অঙ্ক করার ক্ষমতা বা সামর্থ্যতা আমার রয়েছে। তাহলে এরকম বোঝালে তোমরা ক্যান লিখবে। আর যদি বোঝায় অনুমতি দেওয়া, যেমন দেখো অনুমতি দিচ্ছি, তুমি এখন যেতে পারো, বাড়ি যেতে পারো, এই যে অনুমতি দিলাম না। বা আমি যদি বলি স্যার ক্লাসে আসতে পারি, ঢুকতে পারি ক্লাসে, দেখো অনুমতি চাইছি। তাহলে অনুমতি বোঝালে তোমাকে কিন্তু মে লিখতে হবে। তো এটা একটু মনে রাখতে হবে যে পারা শুধু থাকলে যে আমি ক্যান বা মে একটা লিখে দেবো তা কিন্তু নয়। ক্যান কখন, যখন সামর্থ্যতা বোঝাবে। যেমন দেখো আমি 4 ঘন্টা ধরে পড়াশোনা করতে পারি, একটানা 4 ঘন্টা ধরে পড়াশোনা করতে পারি, এটা আমার ক্ষমতা, এরকম বোঝালে তখন তুমি লিখবে ক্যান। আর যখন অনুমতি বোঝাবে তখন তুমি কি লিখবে মে। আর সম্ভাবনা, আর একটা ব্যাপার আছে সম্ভাবনা। যেমন দেখো আমি ধরো মেঘ দেখলাম আর বললাম আজ বৃষ্টি হতে পারে, এই যে আইডিয়া করে বলছি না,
সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার, নাও তো হতে পারে। আবার হয়তো সে আজ বাড়ি নাও ফিরতে পারে। এই যে সম্ভাবনার কথাগুলো বলছি, সে আজ বাড়ি নাও ফিরতে পারে, এর মধ্যে আবার ডিবেটের বিষয় রয়েছে। এটাও মে দিয়ে লিখলে হবে, সম্ভাবনা বোঝালে। আমি লিখেছি ক্যানও লেখা যাবে, মেও লেখা যাবে, তাই না? তো এই ক্যান, মে, কুড, মাইট, এই 4টা অক্সিলারি দিয়ে তোমাদের ডিটেল ভিডিও কিন্তু আমি প্রথম ভিডিও করেছি একটা অক্সিলারি, তো সেটা ডিটেল দেখে নিতে পারো। তবে এটা বেসিক দিয়ে আমি করাচ্ছি প্রথমত, যাতে খুব সহজে তোমরা শিখতে পারো, আমি সেটা এখানে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, তাহলে এখানে আমি কিছু বাক্য লিখেছি, খেয়াল করো। যে আমি সাঁতার কাটতে পারি, এই কথাটা দেখো এখানে আছে পারি। এখানে কয়টা ওয়ার্ড আছে আগে দেখে নাও। আমি একটা ওয়ার্ড, আর সাঁতার কাটতে পারি কিন্তু একটাই কাজ বোঝাচ্ছে, তাহলে একটা ওয়ার্ড। তাহলে এটা আমরা জানি সাবজেক্ট আর ভার্ব হচ্ছে এটা, তাই না? তাহলে ভার্বের মধ্যেই দেখো মডাল অক্সিলারি থাকে। দেখো কাটতে পারি, পারি আছে না, দেখো লিখেও দিয়েছি আমি, দেখো পারি। ক্যান মানে পারি, মে মানে পারি বা পারা, একই কথা। আবার কুড মানে পারতাম, মানে পাস্ট হয়ে গেলেই, মানে ক্যানের মতোই এটা। কুড হচ্ছে পাস্ট হয়ে গেলে, পারতাম বা পেরেছিলাম হলে তুমি লিখবে কুড, আর একই এখানে সামর্থ্যতা বোঝাবে। আর হচ্ছে মাইট কখন, মে মানে পারা, সম্ভাবনা, সরি অনুমতি দেওয়া, তাই তো? অনুমতি দেওয়ার ক্ষেত্রে হচ্ছে মে। তো একইভাবে মাইটেও তাই, মানে পাস্ট হয়ে গেলে, অতীতকাল হয়ে গেলেই। যেমন সে হয়তো গতকাল আসতে পারতো, দেখো অতীতকালে বলছি, কিন্তু অতীতকালে হয়তো আসতে পারতো, কিন্তু হয়তো আসেনি, তাহলে আসতে পারতো, তাহলে আইডিয়া করে বলছি না। স্যার এটা সম্ভাবনা বোঝালে, সম্ভাবনা বোঝালে তোমার কুডও হয়, মাইটও হয়। সম্ভাবনা বলতে দেখো আমি লিখে দিচ্ছি, দেখো সম্ভাবনা বোঝালে দুটোই হয়। তাহলে সম্ভাবনার ব্যাপারটা আমাদের পড়ার দরকার নাই, আমাদের মেন হচ্ছে সামর্থ্যতা বোঝায়, অনুমতি দেওয়া বোঝায়, ব্যাস এই দুটো জিনিস দেখার বিষয়। তো এটা থেকে আরেকটু ক্লিয়ার হবে। দেখো এই যে পারি আছে, দেখো তাহলে এখানে কি হবে, ক্যান না মে বলো? পারতাম থাকলে কিন্তু হয়ে যেত কুড, না হয় মাইট। পারতাম দেখো লেখা আছে, দেখো পারতাম থাকলে কুড না হয় মাইট, আর পারি থাকলে বা পারা থাকলে বা পারে থাকলে একই ব্যাপার, কি হবে, ক্যান না হয় মে। তাহলে ক্যান হবে না মে হবে, বুঝতেই পারছো। এখানে সাঁতার কাটতে পারি মানে আমার ক্ষমতা আছে, সক্ষমতা আছে, ক্যান হবে, তাই না? তাহলে ইংলিশটা লিখতে গেলে দেখো রুলটা দেখবা, একই রুল। প্রথমে সাবজেক্ট লিখবা আই, তারপরে কি মডাল অক্সিলারি, অর্থাৎ পারি ইংলিশটা লিখতে হবে ক্যান, তারপরে সাঁতার কাটা ইংলিশ লিখে দাও। সুইম মানে সাঁতার কাটা, তাই না? একইভাবে পরেরটা দেখো, তুমি ক্লাসে ঢুকতে পারো। আমি বললাম তুমি ক্লাসে ঢুকতে পারো, মানে কি অনুমতি দিলাম তোমাকে, অনুমতি বোঝাচ্ছে না? তাহলে এটা কিন্তু হবে মে, তাই না? তাহলে প্রথমে সাবজেক্ট লেখো, আগে দেখে নাও কয়টা ওয়ার্ড আছে। তুমি একটা ওয়ার্ড, ক্লাসে একটা জায়গা বোঝাচ্ছে, আর ঢুকতে পারো একটা কাজ বোঝাচ্ছে। তাহলে প্রথমে সাবজেক্ট লেখো ইউ। একটু আগে আমি তোমাদের শেখালাম সাবজেক্টের সঙ্গে যে এক্সট্রা বর্ণ থাকে সেগুলো বাদ দিয়ে লিখতে হবে, তাই না? দেখো এখানে আমি প্রথমে সাবজেক্ট আমি দেখতে পাচ্ছি, আমির সঙ্গে তো এক্সট্রা কিছু নেই। যদি আমার থাকতো তাহলে রটা বাদ দিয়ে লিখতাম, মানে আমি লিখতাম। তো এখানে তো আমি আছি, অত অসুবিধা নেই। তো এখানেও দেখো তুমি আছে, তোমার থাকলে তখন রটা বাদ দিয়ে আমাকে লিখতে হতো। তো এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে সাবজেক্ট লেখার সময়। তাহলে ইউ লিখলাম সাবজেক্ট, তারপরে কি লিখবো, ঢুকতে পারো মানে অনুমতি দিচ্ছি, তুমি ঢুকতে পারো, এসে ঢুকতে পারো, অনুমতি দেওয়া হলো, তাই না? তাহলে কি লিখবো, সাবজেক্টের পরে মডাল অক্সিলারি অর্থাৎ মে, এই মে লিখলাম। এবার কি লিখবো, মেন ভার্ব। মেন ভার্ব কোনটা কাজ করা হয়েছে, ঢুকতে পারা, ঢোকা, এন্টার, এই হলো এন্টার। এবার ক্লাসে ইংলিশ কি, ইউ মে এন্টার দ্য ক্লাস, হয়ে গেল। তো একইভাবে দেখো আমি সাইকেল চালাতে পারতাম, কয়টা ওয়ার্ড আছে দেখে নাও। আমি একটা ওয়ার্ড, সাইকেল একটা ওয়ার্ড, আর চালাতে পারতাম একটা কাজ, তাই না? তাহলে এখানে সাবজেক্ট এটা তোমরা জানো, আর এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের অংশ দেখে দেখো তো কোন মডেল অক্সিলারি হবে। দেখো এখানে পারতাম আছে, তাহলে পারতাম ইংলিশ দেখো দুটোই আছে, দেখো কুড আর মাইট। তাহলে কুড হবে না মাইট হবে? আমি আগে সাইকেল চালাতে পারতাম, তার মানে কি আমি সাইকেল চালাতে পারতাম, তার মানে কি আমার ক্ষমতা ছিল, সক্ষমতা বোঝাচ্ছে না, সামর্থ্য বোঝাচ্ছে। তাহলে এখানে কিন্তু হবে কুড। তাহলে একই রুল, রুল কিন্তু একই, প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি অক্সিলারি, মডেল অক্সিলারি মানে কুড হবে এখানে, তারপরে কি মেন ভার্ব। মেন কোনটা, চালাতে পারতাম, তাই পারতাম হয়ে গেল। এবার চালানো, চালানো ইংলিশ হচ্ছে ড্রাইভ, DRIV, ড্রাইভ। এবার অবজেক্ট, আমি সাইকেল আমি চালাতে পারতাম, কি এটা অবজেক্ট, তাহলে অবজেক্টটা লিখে দিলাম সাইকেল, CYCLE। তো একইভাবে পরেরটা করো দেখি, আজ সে বাড়ি ফিরতে পারে, তাহলে আজ একটা ওয়ার্ড, সে একটা ওয়ার্ড, বাড়ি একটা ওয়ার্ড, ফিরতে পারে কিন্তু এটা কাজ করা। তাহলে আজ সে বাড়ি ফিরতে পারে, এটা কি মনে হচ্ছে, কোন অক্সিলারি? নিজেকে প্রশ্ন করো, প্রয়োজনে ভিডিওটা পজ করে নিজে ভাবো একটু। আজ সে বাড়ি ফিরতে পারে, তার মানে আমি আইডিয়া করে বলছি, তাই না? আর পারা ইংলিশ দেখে নাও, ক্যান আর মে আছে পারা, তাই না? ক্যান মানেও পারা, মে মানেও পারা। তাহলে আজ সে বাড়ি ফিরতে পারে, দেখো এখানে কিন্তু আইডিয়া করে আমি বললাম আজ সে বাড়ি ফিরতে পারে, দেখা গেল স্ট্রাইক হলো, ধর্মঘট হলো, তাহলে তো নাও ফিরতে পারে। আমি কি বলছি আজ সে বাড়ি ফিরবেই, এমন কিন্তু বলিনি, বললাম আজ সে বাড়ি ফিরতে পারে। তোমরা বললে স্যার আজ কি বাড়ি ফিরবে, আমার মনে হলো হ্যাঁ ফিরতে পারে, তাই বলেছি, মানে আইডিয়া করে, কিছুটা আইডিয়া আছে না? তো এটাই হলো সম্ভাবনা বোঝানো।
তাহলে সম্ভাবনা বোঝালে কি হয়? পারির জন্য দেখো দুটোই আছে, কেন হয়, মেও হয়। কুড মাইট কিন্তু হবে না। আমি যদি এটা বলতাম যে গতকাল সে বাড়ি ফিরতে পারতো, পারতো বললে তখন কিন্তু কুড আর মাইট, তখন ভাবতে হবে। মানে পারার সঙ্গে পারতো পেরেছিলাম এগুলো থাকলেই তোমাকে পাস নিয়ে ভাবতে হবে। তো এটা তো প্রেজেন্ট, পারা ইংলিশ, তাহলে ক্যান নামে হবে, দেখে নাও, বাড়ি ফিরতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে, তাই না? তাহলে ক্যান লিখলেও হবে, মে লিখলেও ঠিক, এখানে একটা লিখলেই হলো। তাহলে আজ ইংলিশ, এটা এক্সট্রা ওয়ার্ড টুডে, এটা আগে লিখে নিলাম, টুডে আজ হয়ে গেল। এবার এখান থেকে মূল বাক্য শুরু হলো। প্রথমে সাবজেক্ট লেখো, সে ইংলিশ কি, হি। সাবজেক্টের পরে রুল কি বলো, সাবজেক্ট প্লাস মডাল অক্সিলারি, অর্থাৎ পারা ইংলিশ এখানে কি মেও হতে পারে, ক্যানও হতে পারে, এটা লিখলেই হলো। ক্যান লেখো, কোনো অসুবিধা নেই, মে লিখলেও ঠিক আছে, ক্যান অথবা মে। মডাল অক্সিলারি পরে রুল কি বলতো, তারপরে মেন ভার্ব, মেন ভার্ব কোনটা, ফেরা, ফেরা ইংলিশ কি, রিটার্ন, আর বাড়ি ইংলিশ হোম, তাই তো? তাহলে টুডে হি মে রিটার্ন হোম অথবা টুডে হি ক্যান রিটার্ন হোম। ব্যাস, এই স্লাইডে আমি পারা নিয়ে বললাম। এবার পরবর্তী স্লাইড ফলো করো। হ্যাঁ দেখো, এই স্লাইডে আমি কিছু মডাল অক্সিলারি লিখেছি। অ্যাম ইজ টু মানে দেখো লেখা আছে তে হয়, তারপরে হ্যাজ হ্যাভ টু মানে কি তে হবে, আর হচ্ছে গিয়ে ওয়াজ ওয়ার টু মানে কি তে হতো বা তে হয়েছিল, আর হ্যাড টু মানেও তে হতো বা তে হয়েছিল, একই ব্যাপার। তো খেয়াল করো, এখানে আমাকে পড়াশোনা করতে হয়, তাহলে আমাকে একটা ওয়ার্ড, পড়াশোনা কিন্তু একটা কাজ, তাই না, পড়াশোনা করতে হয়। তো খেয়াল করো, এই যে পড়াশোনা করাটা হচ্ছে ভার্ব, তো এই ভার্বের সঙ্গে দেখো লেখা আছে, পড়াশোনা করার সঙ্গে ভার্বের কি লেখা আছে, তে হয়, পড়াশোনা করতে হয়, তাই না? আমি ফার্স্টে কিন্তু এরকম একটা বাক্য লিখেছিলাম, একদম প্রথমে বাক্যটা লিখেছিলাম, আমাকে পড়াশোনা করতে হয়। তাহলে এটা ইংলিশ লেখার সময় কি লিখবে? প্রথমে একই রুল, অক্সিলারিতে পড়েছে না, একটা তে হয় থাকবে, দেখো পড়াশোনা করার সঙ্গে তে হয়, তাহলে এটা মডাল অক্সিলারিতে পড়েছে, অর্থাৎ তে হয় ইংলিশ কি লিখবে, অ্যামিজার টু। তবে এখানে হ্যাজ হ্যাভ টু মানেও কিন্তু কখনো কোনো তে হয়, ইচ্ছা মানে তে হয় ইংলিশ তুমি অ্যামিজার টু লিখতে পারো, আবার হ্যাজ হ্যাভ টু লিখতে পারো। তবে তোমরা অ্যামিজার টুই লিখো, দেখো আমি লিখেছি অ্যামিজার টু মানে তে হয়, অবলিক দিয়ে তোমরা লিখতেই পারো তে হবে, তো যাকে কোনো অসুবিধা নেই, অ্যামিজার টু মানে তে হয়। তাহলে এখানে আমরা অ্যামিজার টু মডাল অক্সিলারিটা পেলাম, তাই তো? এই যে এখানে যুক্ত যে তে হয়, তাহলে এটা রুল কি, একই রুল, প্রথমে সাবজেক্ট লেখো, আমাকে ইংলিশ কি, মি কিন্তু লেখা যাবে না, আমি বলেছি না, সাবজেক্ট লেখার সময় জাস্ট ওই লেজুর গুলো বাদ দিয়ে তোমাকে লিখতে হবে। তাহলে আমাকে কি, আমি, তাই না, আমির সঙ্গে কে যুক্ত হয়েছে, তাই আমাকে, তাহলে এটা লেখার সময় কিন্তু তোমাকে আমি লিখতে হবে, আই। তাহলে এবার বলো অ্যামিজার টুর মধ্যে কি হবে, অ্যাম অথবা ইজ অথবা আর, তার সঙ্গে টু, তাহলে আয়ের পরে তোমরা যেন অ্যাম হয়, তাই না? আর এক বছর হলে হয় ইজ, বহু বছর হলে হয় আর, তাই না? যে এই শব্দটা, এই সাবজেক্টে যদি এক বছর হয় তাহলে ইজ লিখতে হবে, আর বহু বছর হলে আর লিখতে হবে। তাহলে আই অ্যাম টু, খালি অ্যাম লিখলে কিন্তু হবে না, আই অ্যাম টু, এই জায়গাটাই কিন্তু ভুল করার সম্ভাবনা থাকবে। তাহলে আই অ্যাম টু, তাহলে সাবজেক্ট প্লাস এই মডাল অক্সিলারি লিখে দিলাম। এবার কি লিখবো, এবার লিখবো মেন ভার্ব, তাই না? মেন ভার্ব এখানে কি বলতো, পড়াশোনা করা, পড়াশোনা করা ইংলিশ কি, মেন ভার্ব মানে যেটা কাজ করা বোঝাচ্ছে, আই অ্যাম টু রিড, দেখেছো বাক্যটা কিন্তু অদ্ভুত, কিন্তু এটাই ঠিক, তাই না? তো পরে বাক্য দেখো, আমাকে এখন বাড়ি যেতে হবে। তো তোমরা না ভিডিওগুলো পজ করে করে মনে মনে ট্রান্সলেশন করে নিয়ে তারপরে মিলিয়ে নিলে ভালো হয়, এটা কিন্তু পড়াশোনা শেখাটার ইম্প্যাক্টটা বেশি পড়বে। দেখে দেখো, তোমাকে এখন বাড়ি ফিরতে, সরি বাড়ি যেতে হবে, তাহলে তোমাকে একটা ওয়ার্ড এখন একটা সময় বোঝাচ্ছে, আর বাড়ি একটা জায়গা বোঝাচ্ছে, যেতে হবে এটা হচ্ছে কাজ করা, ভার্ব বোঝাচ্ছে, তাই না, এটা ভার্ব। তাহলে এই ভার্ব দেখে তুমি বলো কি আছে এখানে, যেতে হবে, তাহলে যাওয়াটা হচ্ছে ভার্ব, যাওয়ার সঙ্গে কে, তে হবে, আর তে হবে ইংলিশ দেখে নাও, হ্যাজ হ্যাভ টু মানে তে হবে। তো একইভাবে প্রথমে সাবজেক্ট লিখবো, দেখো রুল দেখে নাও, রুলও লেখা আছে সাবজেক্ট প্রথমে, তারপরে মডাল অক্সিলারি, তাহলে সাবজেক্ট মানে তোমাকে, তাহলে তোমাকে কেটা বাদ দিয়ে বলতে হবে না, তুমি লিখতে হবে ইংলিশে, ইংলিশে লেখার সময় লিখতে হবে তোমাকে তুমি, ইউ। তারপরে ইউ এর পরে কি হবে, হ্যাজ হয় না হ্যাভ হয় বলো, ইউ এর পরে হয় হ্যাভ, তাই না? তাহলে মডাল অক্সিলারি কি বললো, হ্যাজ হ্যাভ টু, তাহলে হ্যাভ টু হবে এখানে, হ্যাভ অথবা হ্যাজ, যে কোনো একটা, হ্যাজ অথবা হ্যাভ টু, তাই না? তাহলে হ্যাভ টু লিখলাম। এবার কি লিখবো, মেন ভার্ব, মেন ভার্ব কোনটা, এখানে যাওয়া, গো মানে যাওয়া, তাহলে ইউ হ্যাভ টু গো। এবার কি আছে, বাড়ি, বাড়ি ইংলিশ কি, হোম। আর আমি তোমাদের ট্রান্সলেশন করানোর সময় এখন কোথায়, এখন মানে এক্সট্রা ওয়ার্ড, তাই না, এক্সট্রা ওয়ার্ড কোথায় লিখতে হয়, বাক্যের শুরুতে লিখলেও হয়, লাস্টে লিখলেও হয়, আবার মাঝে লিখলেও হয়, যেখানে শুনতে ভালো লাগছে তুমি আপাতত সেখানে লিখে দাও। তাহলে ইউ হ্যাভ টু গো হোম, যেহেতু বাক্যটা লেখা হয়েছে লাস্ট টাইমে লিখে দিই নাও, এখন, অথবা নাওটা তুমি ফার্স্টেও লিখতে পারো, এক্সট্রা ওয়ার্ড থাকলে তুমি হয় ফার্স্টে লেখো না লাস্টে লেখো। তাহলে ইউ হ্যাভ টু গো হোম নাও। এবার দেখো কে, তাকে ইংরেজি পড়তে হতো, তাহলে কয়টা ওয়ার্ড দেখো, তাকে একটা ওয়ার্ড, ইংরেজি যেটা বইয়ের বই এটা, আর পড়তে হতো এটা একটা কাজ করা, তাই না? তাহলে এর সঙ্গে কি যুক্ত আছে, পড়ার সঙ্গে তে হতো, তাই না? তো তে হতো ইংলিশ কি আছে, দেখো দুটো আছে, ওয়াজ ওয়ার টু মানে তে হতো, আবার হ্যাড টু মানেও তে হতো।
একটা লিখলেই হলো, তোমার যেটা সুবিধা সেটা তুমি লিখে দাও। ওয়াজ টু মানে তে হতেও হয়, তে হয়েছিল হয়, তাই না? তাহলে হ্যাড টু লিখে দাও, তে হতো, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তাহলে তাকে লেখার সময় কি লিখবে? তাকে লেখার সময় দেখো এখানে কে যুক্ত আছে, বাড়তি লেজুর আছে দেখো, তাহলে কি লিখবে? তাকে ইংলিশ কে বাদ দিলে তা, তা মানে সে, এখানে সে এর সঙ্গে কে যুক্ত করলে হয় তাকে, তাহলে সে ইংলিশ কি হবে? হি। তারপরে কি লেখা আছে? তে হতো আছে, তাহলে হ্যাড টু করে দাও, অথবা তুমি যদি ওয়াজ ওয়ার টু করো তাও হবে, হ্যাড টু করে দিলাম। ওয়াজ ওয়ার টু করলে কি হবে? হি এক বচন, তাই ওয়াজ টু হবে, তাই না? এবার বহু বচন হলে ওয়ার টু হয়। যাক আমি হ্যাড টুই করলাম এখানে, তাহলে হি হ্যাড টু। তাহলে সাবজেক্ট, মডেল অক্সিলারি, তারপরে কি মেন ভার্ব। মেন ভার্ব এখানে কোনটা? পড়া মানে কাজ করে না, পড়া, পড়া হচ্ছে মেন ভার্ব, তাহলে রিড। তাহলে ইউ হ্যাড টু রিড। এইবার লেখো অবজেক্ট, কি পড়তে হবে? ইংরেজি, তাহলে ইংলিশ। তো অ্যাম ইজ টু, ওয়াজ ওয়ার টু, এগুলো হেল্পিং ভার্ব আমরা জানি, তাই না? হেল্পিং ভার্বে আলাদা কিন্তু ভিডিও দেওয়া আছে, তো ক্লাসটা করে নিলে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। কিন্তু এখানে অ্যাম ইজ টু, ওয়াজ টু, হ্যাজ টু, এগুলো কিন্তু মডেল অক্সিলারির মতো কাজ করছে। তোমাদের আমি লাস্টে শেখাবো মডেল অক্সিলারি কাকে বলে, অ্যাকচুয়ালি সংজ্ঞাটা আমি লাস্টে বলছি, কারণ তোমরা এগুলো শিখতে শিখতে নিজেরাই বুঝতে পারবে সংজ্ঞাটা কি। দেখো উড মানে কি? তে তাম। তারপরে লিখছি মাস্ট মানে হচ্ছে অবশ্যই। আর ব্যাকরে লেখা দেখো বাধ্যবাধকতা বোঝায়, মানে জোর দিয়ে বলা বোঝায়। যেমন দেখো আমি যদি বলি সে প্রতিদিন বিদ্যালয়ে যেত, তাহলে সে একটা ওয়ার্ড, প্রতিদিন একটা সময়, বিদ্যালয় একটা জায়গা, আর যেত হচ্ছে কাজ করা। তাহলে দেখো যাওয়ার সঙ্গে তো যুক্ত আছে না, তে তাম এগুলো যুক্ত থাকলেই সেটা কিন্তু উড অক্সিলারির মধ্যে পড়বে। আবার তোমরা এটা আর একভাবে ট্রান্সলেশন করতে পারো। টেন্সে তোমরা পড়েছিলে যে ভার্বের সাথে তে তাম যুক্ত থাকলে পাস্ট নিমিট টেন্স হয় না, তাহলে তোমরা কিন্তু এটা পাস্ট নিমিট টেন্সে এই বাক্যটা করতে পারো। তো তোমার সুবিধা মতো তুমি করবে। তাহলে আমি আজকে মডেল অক্সিলারি শেখাচ্ছি, তাহলে এটা মডেল অক্সিলারি দিয়ে করে দিচ্ছি। পরের বাক্য দেখো কি আছে, তোমাকে এখন বই পড়তেই হবে। পরের বাক্য বলেছি তুমি এখন অবশ্যই বই পড়বে বা পড়ো, একই ব্যাপার। দেখো অবশ্যই ইংলিশে আমরা জানি মাস্ট, দেখো আমি লিখেছি মাস্ট মানে অবশ্যই, তাহলে এখানে কিন্তু মাস্ট হবে। আবার ব্র্যাকেটে আমি কি লিখেছি বলো তো? বাধ্যবাধকতা বোঝায় বা জোর দিয়ে বলা বোঝায়। তাহলে দেখো এই অবশ্যই কথাটা বললে কিন্তু জোর দিয়েই বলা বোঝায়। তুমি এখন অবশ্যই পড়ো, বই পড়ো, তাহলে অবশ্যই জোর দিয়ে বলছি অবশ্যই পড়ো, পড়ো মানে পড়োই। আবার যদি এই কথাটা আমি ঘুরিয়ে বলি তোমাকে এখন বই পড়তেই হবে, কথাটা কিন্তু একই হলো। আবার যদি বলি তুমি বইটা পড়বেই, এই কথাটাও কিন্তু একই, মানে জোর দিয়ে আমি বলছি। জোর দিয়ে বললে অবশ্যই কথাটা থাক আর না থাক তোমাকে কিন্তু মাস্ট অক্সিলারি ইউজ করতে হবে। একটু আগে দেখো তুমি পড়লে যে হ্যাজ হ্যাভ টু মানে তে হবে, দেখো এখানে দেখো খেয়াল করো, তোমাকে একটা ওয়ার্ড, এখন একটা সময়, বই একটা বস্তু, আর পড়তেই হবে। দেখো পড়তেই হবে, তে হবে আছে না, তাহলে তে হবে হলে তো হ্যাজ হ্যাভ টু হয়, দেখো লেখা আছে হ্যাজ হ্যাভ টু মানে তে হবে। কিন্তু মনে রাখবে এই তে হবেটা আলাদা, ওটা নর্মাল ভাবে তে হবে বললে হ্যাজ হ্যাভ টু হবে। যখন তুমি বললে পড়তেই হবে, এটা কিন্তু জোর দিয়ে বলা হলো, অবশ্যই পড়তে হবে তার মানে, তখন কিন্তু তোমাকে এখানে মাস্ট ইউজ করতে হবে। তিনটার ক্ষেত্রে তোমাকে একই কথা বোঝাচ্ছে, মানে জোর দিয়ে বলা বোঝালে সেটা কিন্তু। যদি বলে তুমি কিন্তু আসোই, আসোই কিন্তু কালকে, দেখো আসোই বলেছে, অবশ্যই বলিনি, তার মানে কি জোর দিয়ে বলছি এটা আমি। তারপরেও তোমাকে কিন্তু এখানে মাস্ট অক্সিলারি ইউজ করতে হবে। আর একটা ইংলিশ দেখো উইল, দেখো আমি উইল লিখে দিচ্ছি এখনই। উইল মানে আমরা জানি এটা ফিউচার টেন্সে ব্যবহার করা হয়। যেমন আমি ভাত খাবো, ববে থাকলে আমরা স্যাল উইল ইউজ করি। কিন্তু আমরা কখনো কখনো স্যালের জায়গায় দেখবো অনেক বাক্য আছে, স্যালের জায়গায় কখনো কখনো আমরা কিন্তু উইল ইউজ করি, মানে উল্টোটা ইউজ করি। তো কখন উল্টো ইউজ করি? যখন আমরা জোর দিয়ে বলি, মানে মাস্টের মতন ব্যবহার যখন আসবে তখন কিন্তু আমরা উইল ইউজ করি। যাই হোক আমি অ্যাপ্লিকেশনে দেখাচ্ছি দেখো। তাহলে সে প্রতিদিন বিদ্যালয়ে, তাহলে সে সাবজেক্ট লেখো, তারপরে রুল কি মডেল অক্সিলারি, তাহলে তে তাম, এই মডেল অক্সিলারি এখানে আছে ভার্বের মধ্যে থাকবে মডেল অক্সিলারি ভার্ব, তাই না? তাহলে তাম ইংলিশ কি উড, মডেল অক্সিলারি এখানে উড পেলাম আমরা। তারপরে রুল দেখে নাও, তারপরে কি মেন ভার্ব, মেন ভার্ব কোনটা? এখানে যাওয়া, গো, তাহলে হি উড গো। এইবার কি পড়েছে? প্রতিদিন আর বিদ্যালয়, তাহলে একটা লিখলেই হলো প্রতিদিন, এক্সট্রা ওয়ার্ড আমরা জানি, আর বিদ্যালয়টা প্রিপোজিশন পার্ট, তাই না? তাহলে গো টু স্কুল, আর এক্সট্রা ওয়ার্ডটা তুমি যে কোনো জায়গায় লিখে দিলেই হলো, প্রথমে লিখতে পারো লাস্টেও লিখতে পারো। তাহলে লাস্টে লিখছি আমি ডেইলি লিখে দিচ্ছি বা এভরিডে, একটা লিখলেই হলো। ডেইলি মানেও প্রতিদিন, এভরিডে মানেও প্রতিদিন। তাহলে হি উড গো টু স্কুল ডেইলি, সে বিদ্যালয়ে যেত প্রতিদিন। পরের বাক্য দেখো তোমাকে এখন বই পড়তেই হবে, তাহলে তোমার জোর দিয়ে বলছে না মাস্ট অক্সিলারি হবে। তাহলে একই হবে, প্রথমে সাবজেক্ট লেখো, সাবজেক্ট কিন্তু কেটা বাদ দিয়ে লিখতে হবে, এটা কিন্তু এক্সট্রা তুমি লিখতে হবে, তাই না? ইউ সাবজেক্ট হয়ে গেল। এবার মডেল অক্সিলারি কি আছে এখানে? ওই জোর দিয়ে বলা, দেখো অবশ্যই নাই, তোমাকে কিন্তু খুঁজে নিতে হবে, ভার্ব, এই যে ভার্ব থেকে খুঁজে নিতে হবে, এখানে জোর দিয়ে বলছে না, তাহলে জোর দেওয়া অক্সিলারি কি বলতো? মাস্ট। তাহলে ইউ মাস্ট। এবার কি লিখবা? মেন ভার্ব।
মেন ভার্ব এখানে পড়া, পড়া ইংলিশ কি রিড। তাহলে মেন ভার্বের পরে অবজেক্ট লিখতে হবে, অবজেক্ট কি আছে এখানে, কি পড়তে হবে, বই, বুক। এবার এখন ইংলিশটা তুমি প্রথমেও লিখতে পারো, লাস্টেও লিখতে পারো, নাও, এটা এক্সট্রা ওয়ার্ড নাও। তাহলে ইউ মাস্ট রিড বুক নাও। আর তুমি এখন অবশ্যই বই পড়ো, একই ইংলিশ। তাহলে সাবজেক্ট লেখো ইউ। তাহলে আবার মডেল অক্সিলারি মাস্ট, আবার তোমাকে ভার্ব লিখতে হবে, এই যে এখানে পড়ো। পড়ার মধ্যে দেখো কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, এখানে অবশ্যই কথাটা কিন্তু নাই জোড়া, দেখো পড়তেই হবে সেটাও নাই, কিন্তু যে অবশ্যই আছে, সরি অবশ্যই আছে, অবশ্যই না থাকলেও শুধু পড়ো যদি থাকে আর যদি জোর দেওয়া হয় তাহলেই বুঝবে তোমাকে মাস্ট লিখতে হবে। তাহলে মাস্ট লিখলাম, এবার লিখো মেন ভার্ব রিড, তাহলে বুক, এবার পড়েছে এখন নাও। আবার আমি একটু আগে বললাম যে এখানে তুমি মাস্ট ইউজ না করে উইলও ইউজ করতে পারো, বাস মানে শ্যাল যেখানে হবে সেখানে তুমি উইল ইউজ, যেমন দেখো আমি পড়বই, কথাটা আমি ধরো বললাম আমি পড়বই, তাহলে আমি এখন পড়বো, অবশ্যই পড়বো, তুমি আমাকে ডিস্টার্ব করো, আমি পড়বো এখন। তাহলে কি লিখবা, আয়ের পরে ফিউচার টেন্স, পড়বো ববে থাকলে ফিউচার টেন্স হয় না, তাহলে আই শ্যাল রিড বুক হবে। কিন্তু এখানে তুমি যদি অক্সিলারি মডেল অক্সিলারিতে নিয়ে আসতে চাও তাহলে তুমি এখানে শ্যাল যেখানে বসাতে সেখানে তুমি উল্টোটা লিখবে, মানে উইল লিখবে, অর্থাৎ আই উইল রিড বললে হয়ে গেল, আই উইল রিড। তো যাই হোক, এই হচ্ছে মডেল অক্সিলারি, মেন মডেল অক্সিলারি আমি এখানে শিখিয়ে দিলাম। তো তোমরা এটা জানবে, এটা কিন্তু বেসিক, সম্পূর্ণটা বেসিক শেখালাম তোমাদের আমি। এই বাক্যগুলোর ট্রান্সলেশন করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জমা দাও। আর যারা নতুন আছে চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটাকে তোমরা প্লিজ লাইক করে দিও, যাতে আমি অনুপ্রেরণা পাই আরও নতুন নতুন ভিডিও আনার জন্য, খুব তাড়াতাড়ি যেন ভিডিও আনতে পারি। তোমরা দয়া করে লাইকটা করে দিও। আর কোনো মতামত থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও। হ্যাঁ দেখো, লাস্ট বড় বাক্যটা দেখো। বড় বাক্য কিছুই না, তোমাকে খালি দেখতে পাই না কটা ওয়ার্ড আছে। প্রতিদিন এটা সময়বাচক শব্দ একটা ওয়ার্ড, আমাকে মানে আমি এটা একটা আলাদা ওয়ার্ড, 1 ঘন্টা ধরে এটাও সময়বাচক শব্দ, তাই না? আর বন্ধু বান্ধবের সাথে আলাদা ব্যক্তিরা, ফুটবল এটা একটা বস্তু, আর খেলতে হবে এটা কাজ করা। তো আমাদের মেন দরকার ভার্ব কি আছে, ভার্বটা জানলে কিন্তু খেল খতম, বাক্য কমপ্লিট। তাহলে ভার্ব এখানে খেলতে হবে। দেখো খেলতে হবে, এটা মডেল অক্সিলারি হবে না টেন্স হবে? মডেল অক্সিলারি বুঝতে পারবে, দেখো তে হবে আছে, দেখো তে হবে, তে হবে ইংলিশে আমি কি লিখছিলাম, হ্যাজ হ্যাভ টু না, হ্যাজ টু মানেও তে হবে, হ্যাভ টু মানেও তে হবে। তাহলে প্রথমে তোমাকে সাবজেক্ট লিখতে হবে, রুল একই, প্রথমে সাবজেক্ট লেখো। তবে আমি বলেছিলাম যে এক্সট্রা ওয়ার্ড তোমাদের চোখে পড়লে তোমরা ওটা আগেই লিখে দেবে, আর না চোখে পড়লে লাস্টে লিখে দেবে। দেখো প্রতিদিন এটা এক্সট্রা ওয়ার্ড, তাই না? এই যে অনেকে হয়তো জানবে না, এই ক্লাসে যারা নতুন তারা হয়তো অনেকেই জানবে না যে এক্সট্রা ওয়ার্ড কি। তাদের জন্য আমি বলে দিচ্ছি, আমি একটা ভিডিও করেছি বুঝলে, প্রিপোজিশনের উপরে, মানে বড় বাক্য ট্রান্সলেশন, হেডলাইনটা আছে ভিডিওর বড় বাক্য ট্রান্সলেশন। ওই ভিডিওটা দেখলে কিন্তু এগুলো ট্রান্সলেশন তোমার কাছে খুবই সহজ লাগবে। তবে শুধু ওইটা দিয়েই সব ট্রান্সলেশন করা যায় না, তোমাদের ওই বড় ট্রান্সলেশনের আরও কিন্তু বাক্য, আরও সিরিজ আসবে। আগে আমি বেসিকটা শেষ করব, তারপরে কিন্তু সিরিজ আসবে, ঠিক আছে? তো সেখানে কয়েকটা ক্লাস তোমাকে করতে হবে, যেমন তোমাকে পার্টিসিপলের ক্লাস করতে হবে। তাহলে বড় বাক্য করতে গেলে পার্টিসিপল জানতে হয়, আবার কমপ্লেক্স সেন্টেন্স জানতে হয়। তো এগুলো কিন্তু আমি ক্লাসগুলো দিয়ে থাকবো। তো দেখো তাহলে এটা আমি ট্রান্সলেশন করে দিচ্ছি, তবে ওই বড় বাক্য ট্রান্সলেশনের ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা এটা কিন্তু পারতে। তবু আমি শর্টকাট বলছি, কারণ ভিডিওটা বড় হয়ে গেছে অনেক, আমি শর্টকাট বলছি। দেখো খুব তাড়াতাড়ি অল্প কথায় বলছি। তাহলে প্রথমে লেখো সাবজেক্ট, দেখো রুল একই, প্রথমে সাবজেক্ট। তাহলে আমাকে লিখতে গেলে কিন্তু কেটা বাদ দিয়ে লিখবে, আমি লিখবে, তাই না, আই। তারপরে তাহলে অক্সিলারি, মডেল অক্সিলারি, এবার কি, হ্যাভ টু বা হ্যাজ টু, আয়ের পরে তো হ্যাভ হয়, আই হ্যাভ টু। এবার কি লিখবা, মেন ভার্ব। এই যে ভার্বের মধ্যে মেন ভার্ব হচ্ছে খেলা, প্লে, তাই না, আই হ্যাভ টু প্লে। এবার লিখো অবজেক্ট, কি খেলতে হয়, নিজেকে প্রশ্ন করবে। অবজেক্ট পেতে গেলে কি কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, কি খেলতে হবে, ফুটবল, এই লিখলাম ফুটবল, ব্যাস। এইবার হচ্ছে এবার দেখো অবজেক্ট এবার রুলটা কি, প্রিপোজিশন পার্ট, এখানে হচ্ছে প্রিপোজিশনে খেল। এবার কি পড়ে থাকলো বলো? তো প্রতিদিন ওয়ার্ডটা তোমরা আগে এক্সট্রা ওয়ার্ড যদি পেয়ে থাকো, এই যে এক্সট্রা ওয়ার্ডের মনে হচ্ছে, তাহলে এটা আগেই লিখে দাও, নয় এভরিডে বা ডেইলি লিখে দাও, ছোট করে লিখছি আমি ডেইলি। তাহলে এক্সট্রা ওয়ার্ড থাকলে ওটা আগে লিখে দেওয়াই ভালো, তাহলে ঝামেলা চুকি গেল। এবার তাহলে আমাকে 1 ঘন্টা ধরে বন্ধু বান্ধবের সাথে ফুটবল খেলতে হবে, তাহলে আমি এখানে কি লিখলাম, আই হ্যাভ টু প্লে, মানে আমাকে খেলতে হবে, ফুটবল খেলতে হবে। এবার কি পড়ে আছে বলো, এই বন্ধু বান্ধবের সাথে পড়ে আছে, আর 1 ঘন্টা ধরে পড়ে আছে। তাহলে এই দুটোই কিন্তু প্রিপোজিশন পার্ট। দেখো 1 ঘন্টা ধরে, তাহলে 1 ঘন্টা মূল শব্দ ধরে বাড়তি না, যেটা বাড়তি থাকে সেটাই প্রিপোজিশন, তাই তো? তাহলে 1 ঘন্টা ধরে প্রিপোজিশন পার্ট। আবার বন্ধু বান্ধব মূল শব্দ, তার সঙ্গে সাথে যুক্ত আছে, তাহলে সাথেটা তো প্রিপোজিশন, তোমরা জানো, ওই ক্লাসে করেছো। তাহলে বলো কোনটা আগে লেখা উচিত, 1 ঘন্টা ধরে লেখা উচিত না বন্ধু বান্ধবের সাথে লেখা উচিত? তুমি এই প্রথম থেকে পড়লেই বুঝতে হবে যে কোন প্রিপোজিশন আগে লেখা উচিত। দেখো প্রতিদিন আমাকে খেলতে হয়,
ফুটবল খেলতে হয় কি 1 ঘন্টা ধরে মনে হচ্ছে না? তাহলে এবার কিন্তু 1 ঘন্টা ধরে লেখা উচিত। এটা 1 নম্বরে লিখবো, আর বন্ধু বান্ধবের সাথে 2 নম্বরে লিখবো। এবার যদি কারো এখানে মনে হয় যে স্যার আমার বন্ধু বান্ধবের সাথে আগে মনে হচ্ছে আর 1 ঘন্টা ধরে আমার পরে মনে হচ্ছে, আগে বন্ধু বান্ধবের সাথে লেখা উচিত আমার মনে হচ্ছে, তুমি লিখে দেবে একদম ঠিকঠাক। মানে যার যে লিখবে তার যা মনে হবে সেই হিসেবে তোমরা লিখে দেবে। তো যাকে তাহলে আমি 1 ঘন্টা ধরে লিখছি। তাহলে প্রিপোজিশন পার্টের রুল অনুসারে আগে লিখতে হয় প্রিপোজিশন, তাই না? প্রিপোজিশন পার্ট ট্রান্সলেট করার রুলই হচ্ছে আগে লিখতে হবে প্রিপোজিশন, মানে আগে লিখতে হবে ধরে। ধরে ইংলিশ কি? ফর। ফর মানে জন্য বা ধরে। ফর তারপরে 1 ঘন্টা ইংলিশ কি? ওয়ান, বা তুমি বানান করেও লিখতে পারো ONE, 1 ঘন্টা ইংলিশ কি? আওয়ার। এবার বন্ধু বান্ধবের সাথে ইংলিশ কি? উল্টে লিখো, তাহলে আগে লিখো সাথে, উইথ মানে সাথে, তোমরা জানো। এবার বন্ধু বান্ধব ইংলিশ কি? ফ্রেন্ডস। তো এইভাবে করে বাক্যটা বানাতে হবে। আরো বড় থাকতে পারে, সেই প্রিপোজিশন পার্টগুলো কিন্তু মনে রাখতে হবে। ওই প্রিপোজিশন পার্টগুলো পর 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 লিখে যাবা, আর বাক্য বড় হতে হতে যাবে।